প্রিয় দর্শক, চ্যানেলের রাউন্ড টেবিল পাওয়ার বাই স্বপ্নতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সামান্তা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। সুস্থতার কথাটি যখন আসলো, আমরা জানি যে স্বাস্থ্য আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। আমরা যদি সুস্বাস্থ্যের অধিকারী না হই, অসুস্থ থাকি, তাহলে কিন্তু আমাদের জীবনের মানেটা অন্যরকম হয়ে দাঁড়ায়। একটি রোগের কথা যদি বলি, আসলে ডেঙ্গু এখন যে শুধু একটি স্বাস্থ্য ঝুঁকি তাই নয়, একটি মারাত্মক রোগের প্রকোপে ডেঙ্গু এখন দেখা দিচ্ছে। এবং আমরা যখন কিছুদিন ধরে পত্রিকা খুলছি, আমরা দেখতে পাচ্ছি যে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দিনের পর দিন সেই নিজের রেকর্ড ভেঙে ছাড়িয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য তাই এখন একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে। আগে থেকেই ছিল, আগে আমরা ডেঙ্গুকে একটি মৌসুমী রোগ বা যখন ঝড় বৃষ্টি বেশি বা মশার উপদ্রব বেশি তখন ডেঙ্গুকে দেখতে পেতাম, কিন্তু এখন আসলে আমাদের অপরিকল্পিত নগরায়ন, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব বা যাই বলি না কেন, সব কিছু মিলে ডেঙ্গুর প্রকোপ আসলে বেড়ে যাচ্ছে। এটি আসলে কতটুকু ভয়াবহ হয়ে আমাদের জীবনযাত্রাকে থমকে দিচ্ছে, সে সব কিছু নিয়ে আমরা কথা বলবো। ডাক্তাররা বলছেন যে আসলে প্রতিরোধ কিভাবে করা যাবে ডেঙ্গু হওয়ার আগেই কিভাবে আমরা সেটাকে থামাতে পারবো এবং সে ব্যাপারে কিভাবে সচেতন থাকবে, সব কিছু নিয়ে স্বাস্থ্য সচেতনতা কিভাবে বাড়াতে হবে সেই নিয়ে কথা বলবো আজকের রাউন্ড টেবিলের আয়োজনে। আমাদের সাথে রয়েছেন চারজন ডাক্তার। আছেন ডক্টর সারাবন তহুরা, শিশুরোগ বিশেষজ্ঞ, বাংলাদেশ শিশু হাসপাতাল। আছেন ডাক্তার আশিস কুমার চক্রবর্তী, ব্যবস্থাপনা পরিচালক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল। দর্শক, আমাদের সাথে আছেন ডক্টর মেজর খসরোজ সামাদ, বিশেষজ্ঞ চিকিৎসক, সিএমএইচ, এবং আছেন আয়েশা পারভিন তৃপ্তি, সহকারী অধ্যাপক, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল। আমরা শুরুতে ডক্টর মেজর খসরোজ সামাদের কাছে যেতে চাই। ডেঙ্গু নিয়ে কথা বলছিলাম যে ডেঙ্গুতে মৃত্যুর হার বা ঝুঁকি যেটি বলি না কেন, প্রত্যেক বছরই রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। এখন ডেঙ্গুর প্রকোপ কেমন বাংলাদেশে? আমরা চারটা ভাবে এটাকে প্রেজেন্ট করতে পারি। একটা হলো যে এই মুহূর্তে ডায়াগনোসড কেস কত। সরকার বলছে, ধরা যাক আমি কথা চলে বলছি 1000, কিন্তু এটা 1000 নির্ণয় করা সম্ভব হয়েছে। এবং যাদের ডেঙ্গু আছে, ধরা যাক প্রান্তিক জনগোষ্ঠী, আন্ডার প্রিভিলেজ, আমাদের রিক্সাওয়ালা ভাই, আমাদের শ্রমজীবী মানুষ, তারা অনেক ক্ষেত্রে ডাক্তারের কাছে আসতে পারেন না, তো সেটা আমরা নির্ণয় করতে পারছি না। 2 হচ্ছে যারা বাসাতে থেকে চিকিৎসা নিচ্ছেন। 3 হচ্ছে যারা হাসপাতালে যাচ্ছেন, হাসপাতালে আউটডোরে চিকিৎসা দিয়ে তাদেরকে বাসায় চিকিৎসা রাখা সম্ভব হচ্ছে। 4 হচ্ছে হাসপাতালে ভর্তি হচ্ছে। 5 হচ্ছে হাসপাতালে ভর্তি থেকে ওনারা পরবর্তীতে ভালোভাবে চলে যাচ্ছেন। তারপর হচ্ছে আইসিইউতে তাদেরকে ভর্তি করে হচ্ছে। 6 হচ্ছে আইসিইউ থেকে ওয়ার্ডে ফেরত আসেন না, যেখান থেকে এসছেন উনি, আমাদের কিছুই করার থাকে না, সেখানে চলে যান। তাহলে এই 6টা প্যারামিটারে যদি আমি দেখি, সেটি বিগত বছরগুলির, এই 25 বছরের ইতিহাস, তার থেকে আনুপাতিক হারে 2023 একটু বেশি ছিল, তারপরে এইটা। তাহলে এটা নিঃসন্দেহেই আমরা বলতে চাচ্ছি যে এটা তো আর হঠাৎ করে আসার রোগ না, এটা বেশি। এটা তো অ্যান্টিসিপেটেড রোগ। মানে আমি বলতে চাচ্ছি যে আপনি বলেছেন যে বৃষ্টির সময় বেশি হয়, তার মানে এটা আগস্ট মাসে। তাহলে এই 5 বছরের অ্যাভারেজ করে এই সময়টাতে হবে, ঢাকাকে ভাগ করে নেওয়া যেত নর্থ সাউথ, তাহলে পরে যেটা প্রিকশন, এই ধরেন ফগিং করা বা মশা মারার যে সমস্ত প্রক্রিয়াগুলি আছে, সেটা থেকে আগে থেকে ক্র্যাশ প্রোগ্রাম করলে এবং এটা ইন্টিগ্রেটেড করলে ঢাকা শহর বলা হয়েছে, কিন্তু এখন তো ঢাকা শহরের না। একটা প্রতিবেদন দেখলাম যে 64 জেলার ভিতর 63টি জেলাতে ছড়িয়ে গেছে। সুতরাং প্রত্যেকটা জেলাতে এইভাবে কাজটা আগের থেকে নিলে আজকে এই প্রকোপটা হতো না। দেখেন, একটা ঘটনা ঘটেছে, ওই যে মাথার মধ্যে পড়ে মানুষ মারা গেছে মেট্রো রেলে। একটা মৃত্যুর জন্য কত রাষ্ট্র শেক করলো, তো এটা তো নীরবে নিবৃত্ত হয়। আজকে 64 জন মৃত্যুর রিপোর্টেড, তাহলে আনরিপোর্টেড অনেক কিছু আছে। তাহলে আমরা সেইভাবে কি ফোকাস করতে পেরেছি? তা আমি বলতে চাচ্ছি যে অসুখের ম্যাগনিটিউড বা মাত্রা যেরকম, এটা অত্যন্ত ভয়াবহ। তো এটাকে অনেক আগের থেকেই অ্যাড্রেস করা উচিত ছিল। আর একটা জিনিস জানেন, যেটা এই সময় টিকা ভ্যাকসিনেশনের কাজ চলছে, টাইফয়েডের ভ্যাকসিন চলছে। তো আমাদের প্রত্যাশা ছিল যে এই ডেঙ্গু ভ্যাকসিনও আমাদের আসবে, এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যেটা ফেজ 2। আমি এই টেবিলে বসে বিগত 2 বছর আগে এটার অগ্রগতি বলেছিলাম, এবং আমি আশাবাদ ব্যক্ত করেছিলাম ফার্মাকোলজিস্ট হিসাবে, এই বিষয়ে বিশেষজ্ঞ হিসাবে, যে এটি খুব শীঘ্রই বাজারে আসবে। তারপর নাইট্যাগের একটা পারমিশনের ব্যাপার ছিল। আমার জানা নাই যে রাষ্ট্রীয় কোনো লাল ট্র্যাপিজমের কারণে হোক আর যে কোনো ট্র্যাপিজম হোক, এটা অদ্যবধি মার্কেটে আসতে পারে নাই। তাহলে ভ্যাকসিনটা যদি আমি আগেই দিয়ে ফেলতাম, তাহলে পারে কোভিড যেরকম আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছিলাম ভ্যাকসিনের মাধ্যমে, ডেঙ্গুটাও অনেকভাবে সহনীয় হতো বলে আমার কাছে আশাবাদ।
আমরা আয়েশা পারভিন তৃপ্তির কাছে শুনবো। জ্বর হলে কিন্তু আমরা সাধারণত বাংলাদেশের জনগণ কি করে যে একদিন দুদিন দেখি যে জ্বরটা ভালো হয় কিনা, এরপর আমরা ডাক্তারের কাছে যাই। তবে সেটিকে সাধারণ জ্বর মনে করে কিন্তু অনেক সময় ডেঙ্গুর সে ভয়াবহ পর্যায়ে আমরা চলে যেতে পারি। যখন একজনের জ্বর হবে সে আসলে কিভাবে বুঝতে পারবে যে সেটি ডস ফ্লু নাকি ইনফ্লুয়েঞ্জা নাকি করোনা থেকে হচ্ছে বা ডেঙ্গু বা যে কোনো কিছু, বুঝবো কিভাবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে ডেঙ্গুটা তো এখন যেভাবে আমাদের কাছে প্রেজেন্ট করছে, আগে যে সাইন সিমটমগুলো ছিল যে অনেক বেশি মাথা ব্যথা বা সিভিয়ার বডি এক ছিল, সেইটা কিন্তু এখন হচ্ছে না। আগে যেমন র্যাশ হতো, এখন কিন্তু র্যাশগুলোও হচ্ছে না। সো আমরা যেটা করতে পারি যে জ্বর হলে, আমরা যেহেতু গর্ভবতী মাদের নিয়ে কাজ করি, যেহেতু আমি গাইনোকোলজিস্ট হিসেবে আছি, সেহেতু গর্ভবতী মারা জ্বর হলেই কিন্তু উচিত 2-3 দিন হয়ে গেলেই ওরা যাতে ডক্টরের পরামর্শ নেয়। কেননা দেখা যায় আমাদের একটা টেন্ডেন্সি আছে, বাসায় ওরা ইচ্ছে মতন ওষুধ খেয়ে ফেলে, অনেক সময় যে ডাইক্লোফেনাক সাপোজিটরি নিয়ে ফেলে। এটা কিন্তু ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে খুবই মারাত্মক একটা পর্যায়ে যেতে পারে। আমাদের মায়েরা যেমন একটা রোগ প্রতিরোধ ক্ষমতা ওদের কম থাকে, সেই জন্য অল্প কিছুতেই ওরা বেশি আক্রান্ত হয়ে যায়। সো মায়েদের উচিত যে 2 দিনের জ্বর বেশি হলেই অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া, এবং ডেঙ্গুটা যেহেতু আমাদের এন্ডেমিক আকারে এখন হচ্ছে, সো একটা ডেঙ্গু টেস্ট করে নেওয়া। আমরা বলি যে প্রথম থেকে যদি আমরা চাই NS1টা করতে পারি, এবং 3-4 দিনের বেশি হয়ে গেলে 5 দিন পরে গিয়ে আমরা ডেঙ্গু IgG IgM করে দেখতে পারি। এবং আমরা আসলে শুনছিলাম যে ডেঙ্গুর প্রকোপ এখন সাধারণ জনগণের মধ্যে কত বেশি, সেখানে আপনি গাইনি রোগীদের মধ্যে ডেঙ্গু কেমন দেখতে পাচ্ছেন? গাইনি আসলে যেহেতু ওই যে একটু আগে আমাদের খোরশেদ ভাই বললেন যে আসলে আমাদের দেশে ওরকম কোনো ডাটা এক্স্যাক্ট নাই, কেননা অনেক কিছু মিসডায়াগনোসড হয়। আমাদের পেশেন্টরা যেখানে বাড়িতেই ট্রিটমেন্ট নিচ্ছে, জ্বরের জন্য ওষুধ খেয়ে ফেলছে, ওরা কিন্তু আসলে ডায়াগনোসিস যে হবে সেটা কিন্তু আসলে কমপ্লিটলি হচ্ছে না। আমাদের হসপিটালে আসছে এটা খুবই কম, অনেক অল্প 33%-এর মতো হয়তো বা আসছে, কিন্তু বেশিরভাগই কিন্তু আনডায়াগনোস থেকে যাচ্ছে। কারণ বেশিরভাগ পেশেন্টরাই দেখা যায় যে ওরা ওদের টেস্টগুলো যে দরকার সেটা করছে, ভাবছে যে সেরে যাবে। আমরা আশিস কুমারের কাছে শুনবো। জ্বর হলে কখন আসলে হসপিটালে যাব? আমরা কিন্তু জ্বর হলে অপেক্ষা করি, যেটি বলছিলাম যে 2-3 দিন দেখি, এরপর একটা নাপা ট্যাবলেট খাই বা সাধারণ কোনো ব্যবস্থা গ্রহণ করি। আসলে একজন রোগী জ্বর আসলে তার কতদিনের মধ্যে ডাক্তারের কাছে যাওয়া উচিত? আচ্ছা, ফার্স্ট অফ অল আমি চ্যানেল আইকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আমাদেরকে ইনভাইট করার জন্য। কারণ আজকে সকালেও যখন পত্রিকার দেখলাম যে ডেঙ্গুর মৃত্যু 300 ছাড়িয়েছে, আসলে একটি মৃত্যু কাঙ্ক্ষিত না। খসরু যেটি বলেন যে কালকে একজনের আকস্মিক মাথায় একটা বার পরে মারা গেছে, এই পরিবারটির যে কান্নার ছবি দেখলাম, তো ওই একটি মৃত্যুও কিন্তু আমাদের কাছে কাম্য না। সুতরাং ডেঙ্গুতে যে এই যে 300 মানুষকে আমরা হারালাম ডকুমেন্টেড, আমি প্রথমত এই পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। কারণ তাদের কিন্তু সাধারণ মৃত্যু না, এটি যে কারণেই হোক, অবহেলাই হোক, মেডিকেলের প্রতি তাদের কম অনীহা বলবো ঠিক না, যে হয়তো সচেতনতার অভাব এবং পারিপার্শ্বিক সকল কিছু মিলিয়ে যদি আমি বলি, আমি যেহেতু একজন চিকিৎসক, আমি এইভাবে বলি যে আমরা এক সময় আমরা হার্ট অ্যাটাককে ভয় পাই না। হার্ট অ্যাটাকের একদম প্রিসাইজ ট্রিটমেন্ট আছে। পেশেন্ট বুকে ব্যথা নিয়ে আসলো, এনজিওগ্রাম করলাম, রিং পরিয়ে দিলাম, অথবা বাইপাসের সিদ্ধান্ত হয়ে গেল। কিন্তু আমরা জ্বরকে ভয় পাই, কারণ জ্বরের দেয়ার আর লট অফ কজেস। কিন্তু এখনও মানুষ কিন্তু জ্বরকে জ্বর সর্দি, সাধারণ জ্বর সর্দি এই শব্দটা ইউজ করে। কিন্তু আমরা যদি এখনকার বাস্তবতায় বলি, যদিও আপনি শুরুতে বলেছেন যে ডেঙ্গু একটি মৌসুমি অসুখ, কিন্তু এখন সেটি আর কিন্তু মৌসুমি অসুখে সীমাবদ্ধ নেই। কারণ আশা করা যেত যে নভেম্বর ডিসেম্বরে সাধারণত বৃষ্টিপাত কমে যায়, ডেঙ্গুর প্রকোপও কমে যায়, কিন্তু দেখা গেল যে এখন বৃষ্টি হচ্ছে, নিম্নচাপের কারণেও বৃষ্টি হচ্ছে, এবং সেখানে ডেঙ্গু আবার প্রজনন কার্যক্রম বাড়ছে এবং ডেঙ্গু রোগ সংক্রমিত হচ্ছে। সুতরাং এই বছরের ডেঙ্গু কিন্তু আগামী বছর গিয়ে লিঙ্ক করছে, অর্থাৎ এখন একটি সারা বছরব্যাপী আতঙ্কিত অসুখের সাথে আমরা বসবাস করছি। দিস ইজ ডেঙ্গু। এখন ডেঙ্গু ফিভারে ডক্টর আয়েশা যে কথাটি বলেছেন যে আগের মতো ট্র্যাডিশনাল ফিচার্স নিয়ে অনেক সময় রোগীরা আসে না, যে একসময় তীব্র মাথা ব্যথা, চোখের চারিদিকে ব্যথা, র্যাশ, বডি এক বা শরীর ব্যথা বা তীব্র জ্বর, কাঁপুনি, কিছু না। এখন এমনও পেশেন্ট আসে আমাদের কাছে যে লেথার্জিক, অবসন্ন ভাব, পাতলা পায়খানা, বমি, খেতে পারছে না, এটাই ডেঙ্গু। হয়তো আপনি বলেছেন যে 2-3 দিন পরে আমরা এমনও পেয়েছি সকালে জ্বর, বিকালে আমাদের কাছে প্রেজেন্ট করেছে ডেঙ্গু শক সিনড্রোম নিয়ে, যে তার কোনো ব্লাড প্রেশার নেই। আমাদের সাথে চাইল্ড স্পেশালিস্ট ডক্টর সারাবন তোহরা আছে, শি উইল ডিটেইল মাচ মোর।
সেটা হচ্ছে আমরা আজকেও যে আমরা কয়েকটা পেশেন্ট আমাদের পেডিয়াট্রিক আইসিইউতে ভর্তি আছে দেখলাম যে প্রত্যেকটা বাচ্চা আমাদের কাছে যখনই 2-3 দিন বা 4 দিন দেরি করে এসছে আমরা তাদেরকে রিসিভ করেছি ডেঙ্গু শক সিনড্রোম অথবা ডেঙ্গু এক্সপ্যান্ডেড সিনড্রোম, যেখানে মাল্টি অর্গান ফেলিউর নিয়ে আসতেছে পেশেন্টগুলি, অ্যাকিউট লিভার ফেলিউর, তারপর হচ্ছে ভাইরাল মায়োকার্ডাইটিস, অ্যাকিউট কিডনি ইনজুরি লাইক দিস। এবং এই পেশেন্টগুলির চিকিৎসা তখন এত বেশি হয়ে যাচ্ছে, আইভিআইজি নামে একটা ট্রিটমেন্ট আছে যেটা লক্ষ লক্ষ টাকা দাম। একটা চিকিৎসা করতে গিয়ে মানুষ একদিকে দরিদ্র হয়ে যাচ্ছে, আরেকদিকে দেখা যাচ্ছে ওই পরিবার ওই রোগীটি হয়তো আর বাঁচছেও না। সুতরাং আপনি যে জ্বরের কথা বলেছেন, আমি বলবো যে টিভিতে কিন্তু কন্টিনিউয়াস সচেতনতা দেখানো হচ্ছে যে জ্বর হলে কালবিলম্ব না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এখানে 2 দিন 3 দিন অপেক্ষা করার কোনো সুযোগ নেই। জ্বর হয়েছে, ঘরে বসে নাপা খাওয়ার দিন শেষ, এখন তাৎক্ষণিক ডাক্তার দেখাতে হবে। কারণ সবাই ডেঙ্গুতে কী করে, একটা সিবিসি পরীক্ষা করে প্ল্যাটলেট কাউন্ট দেখে ঠিক আছে কিনা। আসলে প্ল্যাটলেট ইজ নট রিমার্কেবল ফিচার্স রাইট নাও। আমরা ডেঙ্গুতে যেমন এসিটি বা হেমাটোক্রিট দেখি যে রক্তের ঘনত্ব, তার ক্লিনিক্যাল ফিচার্স, আরও কিছু ফাইন্ডিং দেখি, লাংসে পানি চলে আসে, পেটে পানি চলে আসে। সুতরাং একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়াটা অত্যন্ত জরুরি। এবং আমি আবারও বলতে চাই যে জ্বর হলে ঘরে বসে না থেকে দ্রুততম সময়ে একেবারে একদম অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ধন্যবাদ আশিস কুমার চক্রবর্তী। আমরা ডাক্তার সারাবনের কাছে শুনবো। এই যে দেরিতে করে হাসপাতালে আসছে এবং সেই কারণে অনেক ট্রাভেল হয়ে যাচ্ছে, আসলে ব্যাপারটা যে চিকিৎসা করাটাও কঠিন হয়ে পড়ছে, লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে, আগে থেকে রোগীরা সচেতন হওয়ার জন্য কি কি করতে পারে? বা আচ্ছা, খুবই ভালো একটা প্রশ্ন, এবং এটাই এই মুহূর্তের জন্য সবচেয়ে একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে আমি কোন সময় ডক্টরের কাছে যাব এবং কোন সময় খারাপ হয়ে যাচ্ছে ব্যাপারটা জানবো। এখন এর মাঝখানে অলরেডি তো সবাই খুব সুন্দর করে বলেছেন যে আমাদের যে এখন সিমটমের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আগে যেরকম একটা ভাবা হতো যে না ডেঙ্গু হলেই যেন একদম চোখ খুলতে পারবে না, চোখ ব্যথায়, মাথা ব্যথায় উঠাতে পারবে না, ব্যাপারটা এরকম আসছে না। আর আমি যেহেতু শিশু বিশেষজ্ঞ, এই ব্যাপারগুলো না শিশুদের ক্ষেত্রে আরও বেশি খারাপ, কারণ শিশুরা কিছু এক্সপ্রেস করতে পারে না। আরেকটা ব্যাপার, ডেঙ্গু ফিভার ব্যাপারটা রোগটাই এমন যে এটার পারমিয়েবিলিটি বেড়ে যায়, মানে আমার রক্তের ভিতরে যে পানির অংশটা সেটা থার্ড স্পেস বিভিন্ন জায়গায় বের হয়ে যায়, শক হয়ে যাচ্ছে। তো মানে যাদের শরীরে পানির পরিমাণ বেশি, যেমন বাচ্চাদের শরীরে 75%, 70 to 75% পানির পরিমাণ বেশি, তো তাদের ডিহাইড্রেশন এবং শকের পরিমাণটা খুব দ্রুত হয়। এবং আরেকটা ব্যাপার, ডেঙ্গি হলে এই যে সবাই বলে যে পানি বেশি করে খাও, বড়দেরকে বোঝানো সম্ভব, কিন্তু বাচ্চারা যখন অনেক ইরিটেবল, এমনিতেই তারা পানি খেতে চায় না, তার মাঝখানে যখন একটা বাচ্চা অসুস্থ তখন কিন্তু সে তাকে খাওয়ানোটা আরও সমস্যা, তখন আরও বমি শুরু করে দেয়। তো বড়দের ক্ষেত্রে ডেঙ্গি জ্বর মানে তো অবশ্যই সেটা জ্বর আসবে। তো যেটাকে খুব সুন্দর করে ডক্টর আশিস উনি বলছিলেন যে আমাদের মধ্যে একটা প্রবণতা যে জ্বর মানে ভাইরাল জ্বর এবং খুবই তুচ্ছ তাচ্ছিল্য করা, যে আমি তো ভেবেছিলাম যে খুবই নর্মাল জ্বর, জ্বরের সঙ্গে একটা নর্মাল কথাটা চলে আসে, কিন্তু ব্যাপারটা কিন্তু তা না। জ্বর হচ্ছে একটা যে কোনো রোগের প্রথম লক্ষণ, কাজে এটাকে নর্মালি নেওয়ার কিছু নাই। তো তারা আমাদের কাছে আসে 3 দিন পার করার পরে, যখন অ্যাকচুয়ালি ডেঙ্গির যে টেস্ট ফার্স্টে হচ্ছে NS1, সেটা অ্যাকচুয়ালি 3 দিনের মধ্যেই করতে হবে, 3 দিনের পরে এটা নেগেটিভ আসবে। আরেকটা হচ্ছে IgM, সেটা অ্যাকচুয়ালি পজিটিভ হবে 6 ডেজ পরে। তাহলে এই মাঝখানে যে 3 থেকে 6 দিনের যে জায়গাটা, এই সময় আপনি যে টেস্টেই করেন না কেন সেটা নেগেটিভই আসবে। তাহলে বাবা মা 4র্থ দিনের দিন যাচ্ছে, ডেঙ্গি NS1 করছে, নেগেটিভ, সে খুব খুশি যে আমার বাচ্চা নর্মাল জ্বর, সে নর্মালি ওভাবে রেখে দিচ্ছে। কিন্তু ওই জায়গাটাই হচ্ছে আমাদের উইন্ডো সময়, যে ওই জায়গাটাই যখন আবার খারাপ হয়ে যাচ্ছে, তার মানে কি IgM যখন পজিটিভ হবে 7 ডেতে অলরেডি সে শকে চলে গেছে। তো যারা কম্পেনসেটেড অবস্থায়, যে এই শকটাকে আমি এখনও পর্যন্ত কারেক্ট করতে পারি, সেই অবস্থা যদি পার হয়ে যায়, ডিকম্পেনসেটেড শক, যখন মাল্টি অর্গান ইনভলভ হয়ে গেছে, তখনই বাচ্চাগুলোকে সেভ করাটা খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায়। তো এই জন্য প্রথমেই 3 দিনের মধ্যে হচ্ছে NS1 করতে হবে। আরেকটা যেটা হচ্ছে যে RT-PCR, যেমন আমরা সময় করেছিলাম, করোনার সময় করেছিলাম, এখন কিন্তু ডেঙ্গু চিকুনগুনিয়া, RT-PCR ডেঙ্গু চিকুনগুনিয়া একটা টেস্ট, ওটা কিন্তু ওই 4, 5, 6 যে কোনো সময় এটা পজিটিভ। আরেকটা ব্যাপার এখন যেটা হচ্ছে, যেটা আমরা
একেবারেই ভাবি না। হাত পা ব্যথা বললে শুধু ডেঙ্গুর কথা মনে আসে। অ্যাকচুয়ালি এখন কিন্তু চিকুনগুনিয়া রোগটাও অনেক সিভিয়ারলি দেখা যাচ্ছে এবং এটারও কিন্তু চিকিৎসা পদ্ধতি দরকার, এটা একটা অ্যাওয়ারনেসের দরকার। এটা কিন্তু পরবর্তীতে মরবিডিটি অনেক বেশি, একদম হাত পা ব্যথা হয়ে বাঁকাও হয়ে যায় এমন করে। বাচ্চাদেরও হচ্ছে, নিওনাটে হচ্ছে। রিসেন্টলি আমাদের শিশু হসপিটালে এরকম আমরা চিকুনগুনিয়া 4টা বাচ্চা আইডেন্টিফাই করেছি, যাদের প্রথমে এসেছিল শুধু মুখে এই জায়গাটা কালো। তো শুধু ডেঙ্গি না, ডেঙ্গুর সঙ্গে চিকুনগুনিয়া, কাজেই NS1টা 3 দিনের মধ্যে করতে হবে। মাঝখানে যদি 6 দিন পার হয়ে যায় IgM IgG করা যাবে, আর মাঝখানে সময়টা আমাকে অবশ্যই এই হচ্ছে ওই যে RT-PCR ডেঙ্গু চিকুনগুনিয়া করেই আমাকে বের করতে হবে। প্লাটিলেট ডেফিনেটলি এটা তো কমে গেলে ব্লিডিং হবে এটা, কিন্তু এটা অ্যাকচুয়ালি আপনি বন্ধ করতে পারবেন না, এটা ডিজিজ প্রসেস, এটা আপনাকে একটা সময় ঠিক হয়ে আসবে। কিন্তু আসল ব্যাপার কতটুকু পানি শরীর থেকে বের হয়ে গেল সেটাকে দেয়া এবং আদার্স কমপ্লিকেশনগুলো দেখা, এইগুলো সম্পূর্ণভাবে একটা হসপিটালে থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের আন্ডারে, এবং এই যে টেস্টটা অ্যাপারেন্টলি আপনি দেখলেন প্লাটিলেট 2 লাখ, আপনি খুশি হয়ে গেলেন, NS1 নেগেটিভ খুশি হয়ে গেলেন, না এটার মধ্যে আরো ফ্র্যাকশন আছে, ওটা আপনাকে ডক্টররা দেখেই বুঝবে যে ও কি শকের দিকে যাচ্ছে, ইম্প্যান্ডিং শক নাকি শক নাকি ডিকম্পেনসেটেড শক হয়ে গেছে। সেই অনুযায়ী কিন্তু খারাপ যখন লাস্ট স্টেজে আসে তখন আইসিইউতে ভর্তি করতে হয়। যেই যে দামি ইনজেকশনের কথা বলা হলো, প্লাজমা দেওয়া হয়, যা কিছু, তখন অনেক সময় ডিকম্পেনসেটেড অবস্থায় মাল্টি অর্গান ইনভলভ হয়ে গেলে এদেরকে বাঁচানোটা ডিফিকাল্ট হচ্ছে। কাজে এই সচেতনতার জায়গাটা খুব বেশি ইম্পর্টেন্ট এখানে। ধন্যবাদ স্যার, ডাক্তার সারাবন তহুরা। আমরা আবার একটু ডক্টর মেজর খসরোজ আহমেদের কাছে শুনবো, খসরোজ সামাদের কাছে শুনবো, যে এই যে শুনছিলাম যে একটা প্রসেসের মধ্যে দিয়ে আসলে থাকতে হবে, সেই সুযোগটা আসলে বাংলাদেশে কতটুকু আছে এবং চিকিৎসাটা আমাদের সাধারণ জনগণের কতটুকু নাগালের ভেতর। সরকারি হাসপাতালে গেলে সিট পাওয়া যাচ্ছে না, আবার বেসরকারি হাসপাতালে গেলে অনেক ব্যয়বহুল হয়ে পড়ছে, সেই ক্ষেত্রে আপনারা কি ধারণা করছেন? জি ধন্যবাদ, আপনি যথাযথ বলেছেন। প্রথম কথা হলো চিকিৎসা আমার রাইট। আমি বাংলাদেশে জন্মেছি, বাংলাদেশ তাকে চিকিৎসা দিবে। আমি প্রান্তিক জনগোষ্ঠীর হই, আমি একটা রিক্সা চালক হই, মধ্যবিত্ত হই, কেরানি হই, আমি বাংলাদেশে যে জায়গায় থাকি কেন সরকার আমাকে চিকিৎসা দিবে, এইটাকে আমাকে আগে কনসেপচুয়ালি, এখানে ম্যানেজমেন্টের ক্ষেত্রে হয়তো পার্থক্য হতে পারে, কাকে আমি ভালো সিট দিব, কাকে ভিআইপি, সেটা নিয়ে আমার কথা না। কিন্তু তৃণমূল পর্যায়ে বারবার করে বলছি এই চিকিৎসা পাওয়াটা প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার। এখন আমি আগে বলেছি একটা ফোরকাস্টেড ডিজিজ আর কি, যে এই বছর এটা হতে পারতো, হঠাৎ করে আসে নাই। যেরকম কোভিড সারা পৃথিবীতে আসবে এটা কোথাও আমি অন্তত জানি না যে কোনো ধর্মগ্রন্থে বা দার্শনিক গ্রন্থে বা চিকিৎসা বিজ্ঞানে বলা ছিল যে মানুষ আগে থেকে প্রস্তুতি দিবে যে কোভিড আসবে। কিন্তু এটি একটি ফোরকাস্টেড ডিজিজ, বিগত 25 বছর ধরে বাংলাদেশে ছিল, এই বছর আসবে। আমরা যে কথাটা আগে বলতাম এটা আলোচনা হয়ে গেছে যদিও, যে আগে এটা আরবান বলা হতো বা কসমোপলিটান, যেটা ঢাকাতে হবে, কিন্তু এখনকার দিনে প্রেক্ষাপটে এটা দেখে ছড়িয়ে গেছে মানে সব শহরেই। 2 হলো যে এইটা কিওরেবল বা কন্ট্রোলেবল কি না। আমাদের কন্ট্রোলটা আমাদের এটা অনেকটাই আমাদের কিছু হাতে আছে, কিছু রাষ্ট্রের হাতে আছে, কিছু সমন্বিত পদক্ষেপে আছে। দেখেন কতগুলি কথা আমরা এখানে বসে কয়েকবার বলেছি যে আমার ঘরের ভেতরে একটা ডাবের খোলস আছে, ওখানে পুরোনো পানি জমা হচ্ছে। এটা কি স্ট্যাগন্যান্ট ওয়াটার, যে পানিটা জলবদ্ধ। আমি 3 দিন ধরে একটা পানি রেখেছি, এটা সেখানে পানির ভেতরে ডপ ডপ করে পানি পড়ছে, ওখানে মশাটা এই আমরা আগে জেনেছি যে এডিস জাতীয় মশা, সেটা আসলে ক্যারিয়ার মাত্র। অর্থাৎ আপনার যদি থাকে, আপনাকে কামড়ালো, আমাকে যদি কামড়ায় তাহলে পর আমার হবে। ভেরি সিম্পল। তাহলে পর ইকুয়েশনটা হচ্ছে যে নো মশা ইকুয়াল টু নো ডেঙ্গু, কম মশা ইকুয়াল টু কম ডেঙ্গু। তাহলে আমাদের অবজেক্টিভটা হচ্ছে যে নিজের দুটি তরণ থাকতে হবে, ধরনী আর নাই রাখতে হবে। আমার পৃথিবীতে এত মশাকে শুধু নিয়ন্ত্রণ করলেই আমার ডেঙ্গুটা কমে যায়। তাহলে পারে ধরেন ঢাকাটাকে উত্তর আর দক্ষিণে যদি ভাগ করি, তাহলে দেখা গেছে গত বছর হিসাবে যে সূত্রাপুরে সবচেয়ে বেশি হয়েছে। কেন? এটা কনসেন্ট্রেটেড এলাকা। তাহলে একটা আমি যেটা বলতে চাচ্ছি কমপ্রিহেন্সিভ একটা অবজেক্টিভ থাকতে হবে, যে ব্যক্তি পর্যায়ে কী হবে, রাষ্ট্রীয় পর্যায়ে কী হবে, এবং যেটা আমরা বললাম আলোচনা পর্যায়ে কী হবে। তাহলে পারে আমাকে সেই ভাগে ভাগটা করে প্রোগ্রামটা করতে হবে। এখন আর একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে আমাদের প্রিকনসিভড আইডিয়া হচ্ছে যে এই মশা মারতে গেলে শুধুমাত্র ফগিং করলে বা স্প্রে করলেই হবে। দেখেন স্প্রে কিন্তু হয়েছে, কিন্তু আমরা স্প্রেতে দেখি যে মশাটা কিছুক্ষণ থাকলো, পড়লো, পরে মনে হচ্ছে সে বেচারা আহত হয়েছে, কিছুক্ষণ নড়াচড়া করলো, আবার কিছুক্ষণ উড়ে চলে গেল।
তাহলে তো আমার অবজেক্টিভ ঠিক হলো না। আবার আমি এই সাউথে খুব বেশি ফগিং করেছি, মশা কিন্তু পালিয়ে এতে নর্থে চলে গেছে। তখন আমি দক্ষিণের খুব আমি ডাটা নিয়ে বললাম, দেখো আমি কিন্তু মশা মেরে ফেলেছি। তো ওই থানা থেকে একজন বলে, দেখো আমার তো মশা হার বেশি। কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে তার টপোজিওগ্রাফি, তার বায়োলজিক্যাল সাইকেল, এবং তাকে আমি যেটা কেমিক্যালস এজেন্ট করছি সেটার জন্য সে অলরেডি মানে সহনীয় হয়ে গেছে কিনা। আর একটা জিনিস, এই ফগিং আমি খুব বেশি করতে পারবো না। ওই যে পালমোনাইটিস আছেন শিশুর, আমি যদি বেশি ইনহেলেশন করে ফেলি, খুব সহজ করে আমরা বুঝি, একটা কেমিক্যালস আমার নাক দিয়ে ঢুকে মুখে ঢুকছে, ওটা তো কেমিক্যালস। তাহলে যদি আমি এটা আমার বাসাতে প্রতিদিন যদি মারা হয় বা ফ্রিকোয়েন্ট মারা হয়, তাহলে তো সেটা আমার শরীরে ঢুকবে, তাহলে তারও তো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। একটা ব্যাপার মনে পড়লো যে আমরা যে বাসায় আসলে এরোসল বা কয়েল বা বিভিন্ন জিনিস কিন্তু ব্যবহার করি মশা নিধনের জন্য, সেগুলো আমাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে কিনা? নিঃসন্দেহে প্রভাব ফলে, এবং এটা নেতিবাচক প্রভাব পড়ে, এবং এটা আমাদের একটা ফ্যাশনের মতো হয়ে গেছে বা একটা কালচারের মতো হয়েছে যে আমার বাড়িতে দেখো কত সুন্দর একটা মশার একটা আছে, এবং একটা দুটো মশা না হলে পরে আমি ওইটা ব্যবহার করছি। তার থেকে আমি যদি নিজের মতো করে একটা প্ল্যান তৈরি করি যে আমার বাসাতে দরজাগুলিকে আমি বন্ধ করবো, এগুলো একটা খুবই কোলোকাল ব্যাপার, কিন্তু এটা আমরা করি না। দরজাটা সন্ধ্যার সময় বন্ধ রাখবো, আমার নেটটাকে সেটাকে আমি বন্ধ রাখবো, কেউ ঢুকে গেলে সেটাকে আমি বন্ধ করব। আর যে কথাটা প্রাথমিকভাবে ওই যে বলেছি যে আমার পানি পড়ছে কিনা, পানিটা বন্ধ করে দিব, একটা টায়ার পুরনো আছে এটা বন্ধ করব। এখন যে জিনিসটা সবচেয়ে বেশি হচ্ছে সেটা হচ্ছে ছাদ বাগান। এটা আমাদের সংস্কৃতির একটা অংশ, এটা আমরা ভালো দিক অবশ্যই আছে, কিন্তু ছাদ বাগানের একটা টবের ভেতরে পানি পড়ছে তো পড়ছেই, আমি সেখানে যে আর ওইটাকে রিফিল করছি না। আর হচ্ছে যে পুয়ারলি আরবানাইজেশন, যে কথাটা আপনি বলেছেন যে এই নগরীকরণ কোনো প্ল্যান নগরীকরণ হয় নাই। এই মুহূর্তে হাজার হাজার আন্ডার কনস্ট্রাক্টেড বিল্ডিং আছে। তো এই যে আনআন্ডার কনস্ট্রাক্টেড বিল্ডিং আছে, সেখানে যে কে দেখছে ঈশ্বর জানেন। ওখানে 3 দিন ধরে বিল্ডিংটা পড়েই আছে, 7 দিন ধরে পড়ে আছে, সেটা মশকের তারা দেখছে বা চমৎকারের জায়গা, তো এখানে কেউ ডিস্টার্ব করে না, মশা চমৎকারভাবে সেখানে বসবাস করছে, তার প্রজনন করছে, এবং দ্বিগুণ তেজে যে সে আবার আক্রমণ করছে। তাহলে এই সব কিছুকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি, এবং প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, একটা মৃত্যুর কথা আশিতা বলেছেন যে আমি এখানে কখনোই অর্থমূল্যে আমি তাকে এটা কম্পেনসেট করতে পারবো না। তাহলে এই বিষয়টা যদি আমি বুঝি যে এটা আমার বারবার বলছে এটা ফোরকাস্টেড ডিজিজ, আমার এটা হবে, তাহলে আগের থেকেই আমাকে সর্বজন গ্রাহ্য, দূরদর্শী, কার্যকরী এবং কম পার্শ্ব প্রতিক্রিয়াযুক্ত একটি পরিকল্পনা নিতে হবে। আমরা সেটা খুবই সামান্যই দেখেছি। আমরা সেই যেসব জায়গার কথা আপনি বললেন বা পানি জমার কথা, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তো শুধু মশা না, আমরা আরো অনেক রোগ জীবাণু থেকে বেঁচে যাচ্ছি। ঠিক তাই। অনেক ধন্যবাদ। আমরা ডাক্তার আয়েশা পারভিনের কাছে শুনবো, স্বাস্থ্য খাতে এখন ডেঙ্গু পরিস্থিতি বিবেচনা করে ডাক্তার হিসেবে আপনারা কি করতে পারেন, এবং সাধারণ জনগণ বা সচেতন নাগরিক হিসেবে সচেতন নাগরিকরা কি করতে পারে? জি, ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আমরা ডক্টর হিসেবে যেটা করতে পারি যে পেশেন্ট ইনফরমেশন বাড়ানো, যে কি করলে ডেঙ্গু প্রতিরোধ করতে পারি। যদিও এটা গণসচেতনতা আছে, কিন্তু আরও বেশি করে ফোকাস করা উচিত। যে একটু আগে ভাইয়া বললেন যে কিভাবে টায়ার থেকে, কিভাবে ফুলের টাব থেকে ডেঙ্গু মশা মাধ্যমে রোগ ছড়াচ্ছে, সেইটা যাতে না হয় সেদিকে খেয়াল করতে হবে, পেশেন্টকে বলতে হবে। এবং ওরা যখন জ্বরে আক্রান্ত হবে তখন যাতে ঘরে বসে চিকিৎসা না নিয়ে আমাদের কাছে যাতে চলে আসে, হসপিটালে অবশ্যই চলে আসবে, কেননা আমাদের গর্ভবতী মায়েরা কিন্তু একদম ঝুঁকিতে থাকে। যে কোনো সময় ওর ডেলিভারির সময় যদি কিছুদিনের মধ্যে যদি আক্রান্ত হয়, তখন কিন্তু মাদের মাধ্যমে বাচ্চার কিন্তু একটা ইনফেকশনের সম্ভাবনা থাকে। সেই জন্য মাদেরকে খুব গুরুত্বপূর্ণভাবে ওদেরকে সচেতন করতে হবে। যখন ডেঙ্গু নিয়ে আপনাদের কাছে আসছে, তখন আপনারা তাদের জন্য কি কি প্রোটোকল রাখছেন বা আলাদা কেয়ারটা কিভাবে নিচ্ছেন? আলাদা কেয়ার আসলে ডিপেন্ড করবে তার শারীরিক কন্ডিশনের উপর, কেন 3টা স্টেজে অনেক সময় ডেঙ্গু দেখা যায়। আমরা ভাগ করে ফেলি যে গ্রুপ এ, বি, সি। বির মধ্যে ওদের কোনো বিপদ চিহ্ন আছে কিনা, যদি কোনো বিপদ চিহ্ন দেখা যায়, এবং প্রেগনেন্ট মহিলারা যে এমনিতেই ঝুঁকিতে থাকে, সেই জন্য আমরা সবসময় বলি যে প্রেগনেন্ট রোগীরা যাতে হসপিটালে ভর্তি থাকলে আমাদের জন্য ম্যানেজ করার সুবিধা। কেননা 6 দিন পরে 7 দিন পরে যখন ফ্লুইড ব্যালেন্সটা ওদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কারণ আমাদের এখানে ফ্লুইড লস হয়ে যায়। ফ্লুইডটা যদি আমরা ঠিকমতো দিতে না পারি, আবার যদি ওভারলোড হয়ে যায়, সেটাও কিন্তু মায়ের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আবার এই সময় দেখা যায় যে গর্ভকালীন সময়ে অ্যান্টিপার্টাম হেমোরেজ হওয়ার একটা গুরুতর সম্ভাবনা থাকে, যেটার জন্য দেখা যায় যে হেমোরেজ তো আসলে এমনিতেই ডেঙ্গুর কারণে প্লেটলেট কমে যাচ্ছে, তখন ক্লটিং ক্যাপাসিটি কমে যাচ্ছে। আবার যেহেতু প্রেগনেন্সি পিরিয়ডে আমাদের একটা ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়, কার্ডিয়াক আউটপুট বেড়ে যায়, সেই কারণে কিন্তু এই সময় রক্তপাতটা আরও বেশি হতে পারে। সেই জন্য মাদেরকে অনেক
সুন্দর করে চেক আপ করতে হবে এবং হচ্ছে মারা ডেলিভারি পরবর্তী সময়েও কিন্তু অনেক ঝুঁকিতে থাকে। এই সময় দেখা যায় আইসিইউ পর্যন্ত ওদের লাগতে পারে, আসলে অনেক সময় যে ব্লাড ট্রান্সফিউশন লাগতে পারে। আমরা বলি যে ডেলিভারির সময়টাতে যাতে প্লেটলেট কাউন্ট অন্তত 50,000-এর উপরে যাতে থাকে, তারপরে আমরা যাতে ডেলিভারি ডিসিশনটা নিতে পারি। অনেক সময় দেখা যায় প্রেগনেন্সি এই পিরিয়ডে যখন আমাদের কাছে আসে আমরা তখন ভাবি সিজারিয়ান সেকশনে যাব নাকি আমরা নর্মাল ডেলিভারিতে ট্রাই করব। অনেক সময় আমাদের এইসব ক্রিটিক্যাল ফেজে যেতে হয়, তখন দেখা যায় যে আমরা চাই যে একটু প্রেগনেন্সিটা ডিলে করতে, মানে ডেলিভারিটা যাতে ডিলেড হয় ওরকম কিছু। এখন ন্যাচারাল ডেলিভারি হলে তো আমাদের করাতেই হবে, কিন্তু সিজারিয়ান সেকশন করলে আমাদের চিন্তা করতে হবে যে আমরা এই সময় করব না একটু ডিলে করে করব। তাহলে অবশ্যই আমরা যাতে একটু ডিলে করতে পারি। আবার এই গর্ভকালীন ডেলিভারি পরও কিন্তু একটা পোস্টপার্টাম হেমোরেজ হয়, যেটাও কিন্তু রোগীর জন্য অনেক বেশি প্রবলেম। আবার এই সময় দেখা যায় যে কিডনি প্রবলেম হতে পারে, যে কোনো সময় অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে, ডেঙ্গু শক সিনড্রোম হয়ে পেশেন্ট কিন্তু ডিআইসি ডেভেলপ করে। সেই জন্য মাদেরকে খুবই টেক কেয়ার করতে হবে এবং অবশ্যই হসপিটালে ভর্তি থাকতে হবে এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী চলতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা ডক্টর আশিস কুমারের কাছে শুনবো। খসরুল সামাদ যেটি বলছিলেন আসলে যে চিকিৎসার কথা, আমাদের একটা পুরো প্রসেসের মধ্যে থাকতে হবে। গর্ভবতী মায়েদের জন্য তো সেটা আরও বেশি সেন্সিটিভ। সকলেই একটি সাধারণ ডেঙ্গু রোগী যখন একটা প্রসেসের মধ্যে থাকতে চাইবে তখন তো তার হাসপাতালে আসতে হবে। কিন্তু যে কথাটি বলছিলাম যে সরকারি হাসপাতালে সংকুলন হচ্ছে না এবং বেসরকারি হাসপাতালে খুব বেশি খরচ হয়ে যাচ্ছে, ব্যয়বহুল হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আসলে সরকার কি করতে পারে আর সাধারণ জনগণ তাহলে চিকিৎসাটা কিভাবে নেবে, আপনাদের কাছে কি মনে হয়? আচ্ছা, আমি একটা ম্যানেজমেন্ট পার্ট থেকে একটা কথা বলি। আমি সবসময় এই যে কথাটা মানুষকে ফোকাস করতে চাই যে বাংলাদেশের মানুষের সকল পার্বণে উৎসবে বাজেট থাকে, হেলথের কোনো বাজেট থাকে না। এই জন্যই কিন্তু আমাদের মানুষজন অসুস্থ হলে খুব বেশি বিচলিত হয়ে পড়ে এবং যে প্রসঙ্গগুলি আসছে যে বেসরকারি হাসপাতালে অনেক খরচ। আমি আপনাকে একটা উদাহরণ দিই যে সারা পৃথিবীতে আপনি জেনে খুশি হবেন যে সবচেয়ে কম খরচে চিকিৎসা হয় কিন্তু বাংলাদেশে। যে একটা উদাহরণ দিয়ে যদি বোঝায় যে বাংলাদেশে কিন্তু রোগের সংখ্যাও বেশি। ওকে, বাংলাদেশে যদি একটা বাইপাস সার্জারি আছে, আমাদের ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতালে একটি বিটিং হার্ট সার্জারি, যেটি আমরা আধুনিক প্রযুক্তির বিটিং হার্ট সার্জারি করি 3 লক্ষ টাকায়, এটি গিয়ে সিঙ্গাপুর মানুষ 50 লক্ষ টাকায় করে। এবং শুধু এটা হচ্ছে ট্রিটমেন্ট চার্জ, আসা যাওয়ার ভাড়া, মোস্তফা মার্টে শপিং করা, এগুলি কিন্তু আলাদা। সুতরাং এবং পৃথিবীর উন্নত দেশগুলিতে কিন্তু স্বাস্থ্য বিমা বাধ্যতামূলক রয়েছে, যেটি আমরা বারবার বলা থাকা সত্ত্বেও যে কিন্তু আসলে হচ্ছে না। কোনো প্রাইভেট ইনস্টিটিউটগুলি ইদানিং আমাদের কাছে যখন আসে আমরা ক্যাশলেস সাপোর্ট দিই, অর্থাৎ কর্পোরেট যে প্রতিষ্ঠানগুলির সাথে আমাদের দ্বিপাক্ষিক স্বাস্থ্য চুক্তি রয়েছে তারা কিন্তু ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়, তাদের রোগীর সাথে টাকা পয়সার কোনো সম্পর্কই নাই। কিন্তু যাদের স্বাস্থ্য বিমা নাই তা এবং যাদের আর্থিক অবস্থা সচ্ছল নয়, যারা ছোট একটি চাকরি করে কিংবা ছোট একটি ব্যবসা করছে, তারা যখন এরকম বড় একটি অসুখের মুখোমুখি হন তখন আমি কিন্তু একটু আগেও বলেছি যে মানুষ রীতিমতো দরিদ্র হয়ে যাচ্ছে। সুতরাং এই জায়গাটিতে সচেতনতা, খসরুল ভাই যে কথাটি বলেছে, দেখেন সিম্পল কথা, এটা সারা জীবনই আমরা শুনে আসছি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সাধারণ কথাবার্তা, ওই ডাবের খোসাতে পানি রাখা যাবে না, টায়ারে পানি রাখবেন না, ছাদ বাগানে যেন পানি না জমে, আশেপাশে পরিষ্কার রাখুন, ইত্যাদি ইত্যাদি। এই কথাগুলি একেবারে এত সহজ কথা, কিন্তু এইগুলিই কিন্তু আমরা মানছি না। এগুলি যদি মানা যায়, মানে আপনি যদি মশাকে, ওই যে কথাটা বলেছেন না স্লোগান, নো মশা নো ডেঙ্গু, তাহলে কিন্তু সহজ। এখন এই জায়গাটায় সরকারের উপর এত বড় লোড দেওয়া সম্ভব না, সরকারের তো আরও কাজ আছে। তাহলে আমাদের জনগণকে কিন্তু সচেতন হতে হবে। সচেতন হলে কিন্তু ওই যে ফগিং বলেন, ক্লিনিং বলেন, এবং যে কথাটি আমরা সবাই 4 জনই একমত যে জ্বর হলে ঘরে বসে না থেকে দ্রুততম সময়ে হাসপাতাল যেতে হবে। আরেকটি কথা বলি যে অনেকে যেটি হয় পাড়া মহল্লার ছোটো ছোটো হাসপাতালে যায়, যেখানে গিয়ে সময় নষ্ট হয়। আমি একজন চিকিৎসকের অনুরোধ করব যে এমন একটি হাসপাতালে যেতে হবে যেখানে জীবন বাঁচানোর সকল আয়োজন রয়েছে। আমরা এমনও পেশেন্ট পাই 4টা-5টা হাসপাতাল ঘুরে এসছে, আইদার তাকে আমি ব্রডডেড রিসিভ করছি অথবা তাকে ভেন্টিলেটরে দিচ্ছি। সুতরাং এই ঘটনাগুলি ঘটছে কিন্তু আমাদের বাংলাদেশের যে ব্যাড ট্রাফিক, কোনো আস্থা অ্যাম্বুলেন্সের জন্য কোনো বিদেশের মতো আলাদা লেন নেই, রাস্তা যানজটের মধ্যে পরে কিন্তু অনেক রোগী অ্যাম্বুলেন্সে মারা যাচ্ছে। এরকম দুঃসহ ঘটনাও আমরা চোখে দেখছি প্রতিনিয়ত। সুতরাং আমরা ডেঙ্গু, আজকে যেহেতু একটি বড় প্ল্যাটফর্ম, আমি শুধুমাত্র ডেঙ্গু নিয়ে কথা বলতে চাচ্ছি না, আমি আরেকটা জিনিস ফোকাস করতে যাচ্ছি। বুকে ব্যথায় প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। আমরা চিকিৎসকরা বা হৃদরোগ বিশেষজ্ঞরা বারবার বলছে যে বুকে ব্যথায় অবহেলা নয়, বুকে ব্যথা হলে দ্রুততম সময়ে আপনি একটি কার্ডিয়াক হাসপাতালে আসুন বা একটি বিশেষায়িত হাসপাতালে আসুন। কিন্তু আনফর্চুনেটলি মানুষ এটিকে গ্যাসের ব্যথা মনে করে ওষুধ খাচ্ছে, তারপর আমরা তাকে মৃত ঘোষণা করছি। অথচ আপনি শুনলে খুশি হবেন যে বাংলাদেশে 50টির বেশি পূর্ণাঙ্গ কার্ডিয়াক সেন্টার রয়েছে, যেখানে বিদেশের মতো স্বল্প মূল্যে
উন্নত চিকিৎসা করা যায়। আমরা প্রাইমারি পিসিআই করছি। আমি এইভাবে বলি যে বিদেশে ডোনাল্ড ট্রাম্পের যদি এখন কার্ডিয়াক হার্ট অ্যাটাক হয়, তাকে যে প্রাইমারি পিসিআই করবে, আমার ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতালে এই মধ্যরাতে করা যাবে, অন্যান্য কার্ডিয়াক সেন্টারে মধ্যরাতে করা যাবে। সুতরাং উন্নত বিশ্বের প্রায় সকল সুবিধা বাংলাদেশে বিদ্যমান। আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে স্বাস্থ্য বিমাকে যদি বাধ্যতামূলক করা যায় তাহলে মানুষের চিকিৎসার যে ক্রয় ক্ষমতা সেটি কমে আসবে। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ চ্যানেলের রাউন্ড টেবিল পাওয়ার বা স্বপ্নের আয়োজনে আমাদের সাথে ছিলেন। আমরা চিকিৎসকদের সাথে কথা বলে আসলে কিছু বার্তা পেলাম যে আমাদের সবসময় প্রতিরোধ করাই প্রথম কাজ হতে হবে এবং ডেঙ্গু যেন আমাদেরকে ছুঁতে না পারে। শুধুমাত্র ডেঙ্গু নয়, অন্যান্য যেসব রোগের প্রকোপ আমাদের স্বাস্থ্যকে হুমকির মুখে ফেলছে সেই সব কিছু নিয়ে আমাদের সচেতন হওয়া উচিত। কারণ আমরা যদি সুস্বাস্থ্যের অধিকারী না হয়ে অসুস্থ থাকি তাহলে জীবনের অন্য কোনো অর্জন আমাদের জীবনে কোনো মানে বহন করবে না। তাই আমরা আমাদের সুস্বাস্থ্য অর্জনের লক্ষ্যে এগিয়ে আসবো এবং সরকারও সেই ব্যাপারে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করবেন সে প্রত্যাশায় আজকের রাউন্ড টেবিল পাওয়ার বা স্বপ্নের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।